মাঝে মাঝে মনে চায় লাইফস্টাইল ব্লগ ভিডিওটা আসলে ছেড়েই দিই, কারণ এইসব ভিডিও কে দেখবে বলেন। আমি নিজেই তো সেভাবে দেখতে পারছি না। পৃথিবীতে যে হারে নিউজ হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে তো নিউজের অভাব নেই, কোনটা ছেড়ে কোনটা দেখবো। একটা ভিডিও যদি কারো দেখতে যাই, কতবার যে রেখে স্কিপ করে অন্য ভিডিও দেখে এসে আবার দেখি, এমনই চলছে। তো থোড়ি না আমার ভিডিও অন্য কেউ দেখবে। তবে যে ঘটনাটা ঘটে গিয়েছে আপনারা সবাই কম বেশি জানেন। পলাশ সাহার কথা বলছি, উনি তো সুসাইড করেছেন, আপনারা সবাই জানেন। তো এই দুনিয়াতে যা হচ্ছে আসলে হয়, এগুলো সবই আমার মনে হয় কেন যেন নাটক। শাশুড়ি বউ দুজনেই নাটক করছেন, কারণ অসম্ভব পরিমাণ ভালোবাসতেন তিনি দুজনকেই। আর ওরা এখন এক একজনের বক্তব্য দিচ্ছেন। আমার মনে হয় ওরা দুজনেই স্বার্থপর, ওরা কেউই সাহাকে ভালোবাসেননি ঠিক করে। আর যেটা মনে হয়, আমি একটা সাধারণ ছোট মানুষ, আমার ব্রেনে যা হয় যে ওনার শিক্ষাগত যোগ্যতা আছে, তবে কি শিক্ষাগত যোগ্যতা আছে সেটা আমি জানি না। ওনার আসল যে শিক্ষাগত যোগ্যতা সেটা নেই। যদি থাকতো তাহলে আত্মহত্যা কখনই করতেন না। আত্মহত্যা মহাপাপ, এটা আমার ধারণা সব ধর্মেই আছেন। উনি একজন শিক্ষিত মানুষে কেন এটা করেছেন উনি ভালো বলতে পারবেন। প্রতিটা সংসারই এমন শোনা যায়, কখনো বউয়ের দোষ, কখনো শাশুড়ির দোষ, কখনো বউ ভালো, কখনো শাশুড়ি ভালো। এভাবেই চলছে দুনিয়ার সিস্টেম। সমঝোতা করেই নিতে হয়, চলতে হয়, এটাই নিয়ম। আমি বলছি না শাশুড়ি খারাপ, আমি বলছি না বউ খারাপ, আমি বলছি না শাশুড়ি ভালো, আমি বলছি না বউ ভালো। আসলে একটা নতুন সংসারে যখন আরেকটা নতুন সংসারে যাওয়া হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করেই চলতে হয়। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার শাশুড়িটা খুবই ভালো পেয়েছি, আবার কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার ছেলের বউটা খুবই ভালো পেয়েছি। প্রত্যেকটা মানুষেরই অনেক কিছুই থাকে গোপন কথা, যে সে মিলিয়ে দেখতে চায় আমার ছেলে বউ এমন হবে, আমার শাশুড়ি এমন হবে। আসলে কি তাই হয়? হয় না, কিন্তু মানিয়ে গুনিয়েই চলতে হয় আসলে। তো যাই হোক, যার যার সংসারে তার তার কাজ। তবে মাঝে মাঝে চিন্তা হয় যে হারে কলিকাল এসে গিয়েছে, কি বলবো। আসলেই কলিকাল এসে গিয়েছে, আগে যা শুনেছিলাম হবে সেগুলো হচ্ছে। এই যা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এই 2 দিন। ঢাকায় গরম কিনা, না গ্রাম থেকে এসেছি হঠাৎ তাই, না আপনাদের কাছেও লাগছে বলবেন তো প্লিজ। অসম্ভব পরিমাণ গরম, কি বলবো। গতকাল রাতে শুয়েছি বড় ছেলের রুমে গিয়ে। ছোট ছেলে বড় ছেলে এসিতে শোয় মাইশামানির রুমে, সেই রুমে শুয়েছি, কি আর করা। আমি এই যাবৎকালে ঢাকা আসার পর এত গরম আসলে দেখিনি কখনো, মানে ফিল করিনি এত পরিমাণ গরম। কিন্তু কাজ না করে তো আর থাকা যায় না, কাজও করছি আর গরমের তাপটাও নিচ্ছি। কি পরিমাণ যে গরম, একদম বলার বাহিরে। তো যে কাজগুলো ছিল আমার আসলে জমা হয়ে যায়, আপনারা জানেন। একদিন পর পর যেহেতু আমি ভিডিও আপলোড দিই, তো কাজগুলো মানে ভিডিওগুলো জমা হয়ে যায়। এই তো আপনাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আসলে যারাই আজকে নতুন আমার ভিডিও দেখছেন, কি আর বলবো, যদি লাইফস্টাইল এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়, সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমার সাথে, আমাকে সাপোর্ট করতে পারেন। আর হ্যাঁ, নতুন বন্ধুরা তোমরা আছো, জানো কিনা জানি না, যেভাবে স্প্যাম কমেন্ট করছো আমার চ্যানেলের জন্য তো ক্ষতি হচ্ছে, তোমাদেরও হচ্ছে। তো একটু মার্কেটে যাব, যেহেতু গ্রামে যাওয়ার সময় চলে এসেছে, কিছু টুকটাক আসলে কেনাকাটা আছে তাই। আমার মেয়ে আবার মোবাইলটা দিয়ে ভিডিও করলো, মোবাইলটা যেহেতু বাইরে নেই না, আসলে ভয় হয়। আজকে বড় ছেলে যেহেতু চলে যাবে তার বাসায়, তাই একটু বাড়িয়ে রান্না করলাম, তার সাথে দিয়ে দিব। আর এই তো গ্যাস ওভেনটা আমি মুছে নিচ্ছি, খুব ডিপ ক্লিনভাবে করছি না আসলে, করেছিলাম কিছুক্ষণ আগেই, আবার রান্নার পরে মেসি হয়ে গিয়েছে, তো এবার এমনিতেই মুছে নিলাম। যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো নিতে ছাদে এসেছি, এসে দেখি সজগুলো ছিটিয়ে রেখেছে পাখিতে। অবশ্য যারা রেখেছেন সজগুলো তারা নিতেও এসেছেন এক পাশে, আর আমি এক পাশে কাপড়গুলো ভাঁজও করে নিব। কত সুন্দর লাগতেছে সূর্যটা। এই যে সামনের এই বিল্ডিংটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে পুরো এলাকার মধ্যে, মানে আমার আশেপাশে যতটা চোখ যায় তার থেকে এই যে এই বিল্ডিংটা।
তো কাপড়গুলো আলহামদুলিল্লাহ ভাঁজ করা ডান, এবার নিচে নিয়ে যাব, যেহেতু আমাকেই ভাঁজ করতে হয় সো এই জন্য এইখানেই করে নিলাম। শরীরটাও খুব একটা ভালো না, ডাক্তার দেখাচ্ছি, সামান্য একটু প্রবলেম আছে। তো বড় ছেলে বলছে আমাদের রেস্টুরেন্টে নিয়ে যাবে। এই নূরের ভাই দেখো প্রাইস তো কিছু সমান না, এটার সমান। হ্যাঁ তুমি দাঁড়াও, ওই মাঝখানেরটা। আগে ছিল এখন খাটো হয়ে গেছে। হ্যাঁ তাই না? আগে এই আসো না নুরা বাবা, এই নুদার হাপেন বাবা দাও, তুমি বানাই খেয়ে দিতেছো কেন? আমি নিজেও অসুস্থ, সেভাবে আসলে ইচ্ছে আমার নেই, যেহেতু ছেলে আমাকে বলেছে যাবে, তো ভাবলাম ছেলের ইচ্ছে করছে, তা আমি যদি এবার না করি তাহলে ছেলের মনটা নষ্ট হয়ে যাবে, তাই মূলত না করিনি। তবে আমি ভেতর থেকে আসলে অনেকটাই অসুস্থ। তো পানি খাচ্ছি, মেয়েও বলছে পানি খাবে, তাই একটু পানি নিয়ে নিলাম মেয়ের জন্য। আর এত তাড়াহুড়ো আসলে লাগে। আর আজকে রেস্টুরেন্টে গিয়ে এমন একটা ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটেছে। আর কি বলুন তো, আজকে সকাল থেকে আমার কেমন যেন বিষম খাচ্ছি আমি। সারাদিন তো বিষম খেলাম, এবার রেস্টুরেন্টে গিয়েও আমাকে ছাড়েনি। আর এমনভাবে বিষম খেয়েছি, শুরুতেই যখন স্যুপ একটুখানি নিয়েছি তখনই মানে বিষম খেয়েছি। আর বললাম নুরের আব্বুকে ওয়াশরুমটা কোথায় প্লিজ, আমার বমি হচ্ছে, মানে লাগছে বমি করে দিব আমি। তো ওরা হালকার ওপর নিয়েছে। এই তো স্যুপটা আমাকে এখন দিবে, আর স্যুপটা খাওয়ার পরেই আমি হালকা একটু বিষম খাবো। খুব যে আহামরি করে দ্রুত খাচ্ছি তেমনটা কিন্তু না। তো যাই হোক, ওয়াশরুমে গিয়ে এমন পরিমাণ মানে বমি করেছি আমি কি বলবো। তো আমার ছেলে, বড় ছেলে আমার সাথে ছিল, সে আবার বলতেছে মা যে তোমার নাম নিয়েছে, আমি তার নাম 200 বার নিলাম। তো যাই হোক, এসব হয়তো কুসংস্কার বলতে পারেন, তবে আমরা যেহেতু বলে থাকি আর কি, সে বলা কথা বললাম। স্যুপটা কিন্তু ভীষণ মজা ছিল। আনফর্চুনেটলি আমি যখন বমি টমি করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবার খেতে বসলাম, একদমই ভালো লাগেনি তখন। মানে ঠান্ডা স্যুপ তো ভালো লাগে না জানেন, তবে এই স্যুপটা একটু ডিফারেন্ট ছিল সবগুলো স্যুপের থেকে। এই পর্যন্ত যা খেলাম আমি, ভীষণ পরিমাণ মজা ছিল। প্রত্যেকটা জিনিস থেকে একটু একটু করে খেয়েছি আমি। আর রেস্টুরেন্টে গিয়ে আমি, আপনারা জানেন কম বেশি অনেকেই খাই না। আমি যেহেতু ডায়েট করি, সবসময় ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করি আমি। অত খাবার এমনিতেও পছন্দ না। শুরুতে ডায়েট করতাম, আর এখন খেতেই ইচ্ছে করে না সেভাবে। একদম প্রয়োজনের বাইরে খাবার আমি খাই না। কিন্তু আজকে টুকটুক করে মোটামুটি ভালোই খেয়েছি। আর আমার ছেলে বলতেছে বমি করেছো, পেটটা খালি হয়েছে, এবার এই জন্য খাচ্ছ। ছোট ছেলে এই পাকামোগুলো করে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। একটা পরিবার, তাকে যদি সুস্থ রাখতে চান তাহলে আপনার আশেপাশের বন্ধুত্ব বলেন, আত্মীয় স্বজন বলেন, কারোর সাথেই আপনার ভালো সম্পর্ক থাকবে না। এই কথাটা সত্যি চরম বাস্তব। আর যদি সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চান তাহলে আপনার পরিবারটা দুর্বল হয়ে যাবে। আর যারা আপনার বন্ধু থাকার, তারা আসলে সবসময় আপনার বন্ধু থাকবে। কোনো কিছুর কন্ডিশন দিয়ে, কোনো কিছুর দিয়ে আসলে বন্ধুত্ব বা আত্মীয় স্বজন হয় না। যারা থাকার আসলে এমনিতেই থাকবে, যারা না থাকার তারা কখনোই আপনার কাছের মানুষ ছিলেন না। তো পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটালাম। বেশ অনেক দিন পর আমরা 6 জন একসাথে হলাম। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এভাবে যেন মিলেমিশে থাকতে পারি। জানেন, যখন পরিবারের সদস্যগুলো এক এক জায়গায় থাকে তখন প্রাণহীনভাবে আসলে এক এক জায়গায় পড়ে থাকা হয়। সময়ের কালে পরিবর্তনে আসলে স্থান, কাল, পাত্র আলাদা হয়, কিন্তু আত্মাটা কিন্তু একই থাকে। সবসময় আমার সন্তানদের কাছে আমার আত্মাটা পড়ে থাকে। তো যাই হোক, অনেক কষ্ট করলাম। নুদারকে নিয়ে মডেল টেস্ট দেওয়া হলো, স্কুলের এক্সাম দেওয়া হলো, এবার তো ফাইনাল পরীক্ষা দিচ্ছে। সবাই দোয়া করবেন। অনেকটা পরিশ্রম আমরা সবাই করেছি। একটা স্টুডেন্টের পেছনে অনেক গল্প থাকে, টিচারদের, প্যারেন্টসদের সবারই গল্প থাকে। 10টা বছরের সাধনা থাকে, এসএসসি পরীক্ষা। সবাই দোয়া করবেন সবার জন্যেই, সবাই যেন ভালো রেজাল্ট করে, সবার বাবা মার মনের আশা যেন পূরণ হয়। আল্লাহ তাআলা যেন সবার আশাটাই পূরণ করেন, আমিন। আল্লাহ হাফেজ।